রিয়া ওর কলেজের প্রথম দিন নিজের সিটে একা একা বসে নিজে টিফিন খাচ্ছিল। কলেজের প্রিন্সিপালের মেয়ে নয়না ওর দুই বান্ধবীর সাথে রিয়ার কাছে আসে। নয়না ভীষণ অহংকারী মেয়ে ছিল, আর ক্লাসে সবাই ওকে ভয় পেত। এই মেয়ে, নতুন নাকি? হ্যাঁ, আজ আমার প্রথম দিন। টিফিনে কি আছে তোর? ম্যাগি। নয়না ও টিফিনটা নিয়ে খেতে শুরু করে। অর্ধেক টিফিন খেয়ে ও বলে, তোর মার তো বিরিয়ানির দোকান আছে তাই না? ম্যাগি এত বাজে বানিয়েছে, তাহলে বিরিয়ানি কত বাজে বানায়? হ্যাঁ। মায়ের সম্পর্কে এরকম কথা শুনে রিয়ার একদম ভালো লাগেনি, আর ও নয়নাকে জবাব দিল, অর্ধেক টিফিন খেয়ে নিলে আর এখন বলছো আমার মা ভালো খাবার বানায় না? কারণ মায়ের সম্পর্কে এসব কথা বলা উচিত নয়। আজকের আশা মেয়েটা নয়নাকে উল্টে জবাব দিল। এটাও সহ্য করতে পারল না, আর দুজনের মধ্যে কথা কাটাকাটি হলো। নয়না রিয়াকে জোরে ধাক্কা মারল, আর রিয়ার শরীরে দাগ হয়ে গেল। সেদিন বাড়ি ফিরতেই রিয়ার মা ও শরীরের দাগগুলোর কথা জিজ্ঞেস করলো, আর রিয়া মাকে সব বলে দেয়। আমি কাল প্রিন্সিপালের সাথে কথা বলবো। ওই মেয়েটা প্রিন্সিপালের মেয়ে হয়েছে তো কি হয়েছে, এরকম যা ইচ্ছে করবে নাকি? পরের দিন সকালে রিয়া আর ওর মা প্রিন্সিপালের কাছে গেল। প্রিন্সিপাল মানতে রাজিই হলো না যে ওর মেয়ে নয়না এরকম করতে পারে। উল্টে তিনি রিয়াকে মিথ্যেবাদী বানানোর চেষ্টা করলেন। রিয়া মন খারাপ করে ক্লাসে চলে গেল, আর ওর মা নিজের দোকানে। আজ আবার কিছু করেছে তোর সাথে ওই মেয়েটা? হ্যাঁ মা, যখন টিফিন খেতে বসলাম তখন সবাইকে আমার টিফিন নিয়ে বাজে কথা বলছিল, আর সবাই আমাকে দেখে হাসছিল। শোনা, কাল আমি তোর পুরো ক্লাসের জন্য ভালো করে বিরিয়ানি বানিয়ে পাঠাবো। রিয়া আর ওর মা দুজন দুজনকে দেখে হাসতে লাগলো। ওদের হাসিতে একটা রহস্য লুকিয়েছিল, একটা জাদুর রহস্য। পরের দিন রিয়া স্কুলে পৌঁছতেই সবাই ওর ব্যাগ থেকে বিরিয়ানির গন্ধ পেল। অনেকেই ওকে জিজ্ঞেস করলো, এত ভালো সুগন্ধ ওর ব্যাগ থেকে বেরোচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আর সবাইকে বিরিয়ানি খাওয়াবো। আমার মা পুরো ক্লাসের জন্য বিরিয়ানি পাঠিয়েছে। লাঞ্চ ব্রেকের পর সবাই রিয়ার কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ল। সবাই মিলে খুব আনন্দ করে রিয়ার মায়ের হাতের বিরিয়ানি খেলো। এবার হবে মজা। বিরিয়ানি তো খেলো, এখন বিরিয়ানির জাদুর সময়। লাঞ্চ ব্রেকের পর সব স্টুডেন্টসরা ক্লাসে বসেছিল। নয়না হঠাৎ করে বেঞ্চে উঠে বাঁদরের মতো নাচতে লাগলো। নয়না আর ওর বন্ধুরা যারা রিয়াকে নিয়ে হাসাহাসি করেছিল, সবাই নিজের বেঞ্চের ওপর উঠে বাঁদরের মতো নাচতে লাগলো। কি করছো তোমরা তিনজন? এক্ষুনি নিচে নামো, বেরিয়ে যাও আমার ক্লাস থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। ক্লাসের সবাই নয়না আর ওর বান্ধবীদের দেখে হাসতে লাগলো। নয়নাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। পরের দিন লজ্জায় নয়না কারোর সাথে চোখ তুলে কথা বলতে পারছিল না। রিয়ার ওপর প্রচন্ড রাগ হলো, আর এখনও রিয়ার ওপর প্রতিশোধ নিতে চাইছিল। এই রিয়াটাকে তো আমি এমন মজা দেখাবো না, ওকে এই ক্লাস থেকে যদি বার না করে দিই তাহলে আমার নাম নয়না নয়। কয়েকদিন পর নয়না রিয়াকে ফোন করলো। হ্যালো রিয়া, তুমি কাল কলেজে আসবে? হ্যাঁ, আমি কলেজে যাব। কেন? আসলে তোমার মায়ের হাতের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, খুব টেস্টি হয়েছিল সেদিন। তুমি চাইলে আমি তার জন্য টাকা দিয়ে দেবো, একটু বেশি করে নিয়ে এসো। আমি আমার বাবাকেও খাওয়াতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, কেন আনবো না। কাল আমি টিফিনে তোমার আর স্যারের জন্য বিরিয়ানি নিয়ে আসবো। রিয়া আর ওর মায়ের কিছু গন্ডগোল তো মনেই হচ্ছিল, তাই রিয়ার মা আবার জাদু বিরিয়ানি বানালো আর রিয়ার হাতে পাঠিয়ে দিল। এসে গেছো তুমি? আমার তো আর তর্সই ছিল না। চলো বাবাকে দিয়ে আসি। কিন্তু প্রিন্সিপাল স্যার তো এখন মনে হয় মিটিং এ আছেন। এত ভালো বিরিয়ানি খেলে উনি নিজের মিটিং নিজেই ক্যান্সেল করে দেবেন। তুমি নিজের হাতে বিরিয়ানি দিও ওনাকে, ওনারও তো জানা প্রয়োজন তোমার বিরিয়ানির জাদুর ব্যাপারে। যাও ওনাকে বাইরে ডেকে আনো। রিয়া প্রিন্সিপালের কেবিনের ভেতর ওনাকে ডাকতে যায়। নয়না সুযোগ বুঝে ওর বাবার বিরিয়ানিতে পেট খারাপ করার ওষুধ মিশিয়ে দেয়।
প্রিন্সিপাল তখন নয়নাকেও ভেতরে ডাকে। কি হলো নয়না মা, তুমি তো জানো আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ আছি। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি শুধু এই বিরিয়ানিটা 1 চামচ খেয়ে দেখো, তুমি সব বুঝতে পারবে। দারুণ সুস্বাদু বিরিয়ানি, আমিও খেয়েছি। আমি চাই যে তুমি রিয়ার মায়ের হাতের বিরিয়ানি খাও। প্রিন্সিপাল বিরিয়ানি টেস্ট করে আর ভীষণ খুশি হয়। প্রিন্সিপাল স্বাদ উপভোগ করতে করতে বিরিয়ানি খায়। নয়না অপেক্ষা করে থাকে যে কিছু একটা গন্ডগোল হোক, কিন্তু ওর বাবা তো আনন্দ করে বিরিয়ানি খাচ্ছিল। বাহ মা, বিরিয়ানি তো সত্যিই খুব সুস্বাদু হয়েছে। বাহ রিয়া, তোমার মাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিও। বাবা, তোমার কিছু হচ্ছে না? আমি তো শুধু এই বিরিয়ানিকে ভালোবেসে ফেলেছি মনে হচ্ছে। এরকম বিরিয়ানি আমি তো আজ পর্যন্ত কোনোদিন খাইনি। কি হলো, খাও, এসো এসো। নয়না না করা সত্ত্বেও প্রিন্সিপাল ওকে 2 চামচ বিরিয়ানি খাইয়ে দেয়। নয়নার পেটে যন্ত্রণা শুরু হয়ে যায় আর ও বাঁদরের মতো চুলকাতে শুরু করে। বাপরে, আমার এসব কেন হচ্ছে? এটা তো বাবার হওয়ার কথা ছিল। নয়না দৌড়ে টয়লেটে চলে যায়। ফিরে এসে আবার বাঁদরের মতো চুলকাতে চুলকাতে কিছু বলে। পেট খারাপ করার ওষুধটা তো তোমার জন্য মিশিয়ে দিয়েছিলাম আমি। আমার উপর প্রতিক্রিয়া হচ্ছে কেন? তোমার মিটিং নষ্ট করতে চেয়েছিলাম। এখানে আমার পেটে গন্ডগোল হয়ে গেছে। নায়না টয়লেটে যাওয়া আসা করতে করতে সব সত্যি কথা বলে ফেলে। আমি সব সময় তোমার প্রিন্সিপাল হওয়ার সুযোগ নিতাম। তুমি কখনো বুঝতেই পারোনি যে তোমার মেয়ে কতটা চালাকি করতে পারে। নায়না জাদু বিরিয়ানির জন্য সব সত্যি কথা বলে ফেললো, বিরিয়ানি থেকে শুরু করে নিজের চালাকি পর্যন্ত। এই শুনে প্রিন্সিপাল রেগে আগুন হয়ে যায় আর নায়নার উপর চিৎকার করতে লাগেন। প্রিন্সিপাল রিয়ার কাছে ক্ষমা চান আর ওকে ক্লাসে যেতে বলেন। রিয়া হাসতে হাসতে নিজের ক্লাসে চলে যায় আর প্রিন্সিপাল নিজের মেয়ের ক্লাস নিতে থাকে। বিদ্যা আর মনোজের বিয়ের বার্ষিকী ছিল। ওদের বিয়ের 1 বছর হয়ে গেছিল। আজকের দিনে অন্তত ভালো কিছু রান্না করতে। এটা কি পাতলা স্বাধীন খাবার বানিয়েছো? এর থেকে ভালো হতো আমি কোনো হোটেলে গিয়ে খাবার খেতাম। আমি অনেক চেষ্টা করেছি আজ ভালো খাবার বানানোর। তুমি শুধু চেষ্টাই করো, কখনো বানাবে না খাবার। ওগো, আমায় ক্ষমা করে দাও, আমি এক্ষুনি কিছু বানিয়ে আনছি। ছাড়ো তুমি বিদ্যা, আমি না খেয়ে শুয়ে পড়বো। এমন করো না, দয়া করো। পরের দিন সকালে মনোজ অফিসের জন্য তৈরি হচ্ছিল। তখন বিদ্যাকে বলল, আজ খাবার বানাবে না তুমি, এমনিতেই ভাগাড়ে ফেলে দিতে হয় তোমার বানানো খাবার। আর আজ তো প্রিয়াঙ্কা আর আমি বাইরে যাচ্ছি খাবার খেতে। বিদ্যা মনমরা হয়ে বসেছিল। ওর শাশুড়ি এসে ওর সাথে কথা বলতে থাকে। শাশুড়ি মা, আমি সত্যি চেষ্টা করি ভালো খাবার বানানোর, কিন্তু মনোজ ওর কখনো আমার রান্নায় খুশি হয় না। এতে তোমার কোনো অপরাধ নেই। ও কি করে জানবে এক মহিলার কত রকমের কাজ থাকে? ওর তো এটাই মনে হয় যে মহিলারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু রান্নাই করে। বিদ্যা আর তার শাশুড়ি রান্না করতে শুরু করে দিল। মনোজ ওই দিন অফিস থেকে বাড়ি ফিরল না। বিদ্যা আর তার শাশুড়ি মনোজের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল। মনোজ পরের দিন রাতে ফিরল। মনোজ বাবা, এমন বিনা বলে তুমি কোথায় চলে গেছিলে? প্রিয়াঙ্কার সাথে ছিলাম, আমরা রাতের খাবার বাইরে খেয়েছি, এই জন্য আবার দেরি হয়েছে। আর আমি ঘরে আসবোই বা কি করতে? খাবার তো আমি ওর সাথেই খেয়ে নিয়েছি। মনোজ ঘরে গিয়ে শুয়ে পড়ল। বিদ্যা রান্নাঘরে বসে কাঁদছিল আর ওর শাশুড়িও চোখে জল নিয়ে ওর কাছে আসলো। বৌমা, আমাকে ক্ষমা করে দিও, আমারই লালন পালনে কোনো ত্রুটি হয়ে গেছিল। যেই ছেলেটা এমন নির্লজ্জ আর চরিত্রহীন হয়ে গেছে। হে ভগবান, কি করি আমি এই ছেলের? এ আমাদের গুরুত্ব কবে বুঝবে? হে অন্নপূর্ণা মা, আপনি কোনো আশীর্বাদ দিন যাতে আমার স্বামী আমার রান্নায় সন্তুষ্ট হয়ে যায় আর আমাকে ছেড়ে অন্য কোথাও না যায়।
বিদ্যার ওভেনের সামনে একটা মশলার কৌটো চলে আসে আর ওভেন থেকে আওয়াজ বেরোতে শুরু করে। বিদ্যা, খাবারে এই মশলা শুধু 1 চিমটে দাও আর অন্নপূর্ণা মায়ের জাদু দেখো। বিদ্যা আর মনোজের মা হাত জোড় করে ওভেনের থেকে জাদুই মশলা নিয়ে নেয়। বিদ্যা খুশি খুশি খাবার বানাতে শুরু করে আর তার সুগন্ধে ওর শাশুড়িও খুব খুশি হয়ে যায়। রাতে মনোজ অনেক দেরি করে বাড়িতে ফিরল আর এসেই বলল, আমি কিছুদিনের জন্য অফিস থেকে বাইরে ট্রিপে যাচ্ছি, বুঝলে? কাল সকালে তাড়াতাড়ি বেরোতে হবে, আর তাই এখন আমি শুতে যাচ্ছি। কিন্তু মনোজ, খাবার? আমি তো খাবার খেয়ে নিয়েছি। আমি কাল ভোরে 5টায় বেরোতে হবে, তাই আমি তখনই কিছু খেতে পারবো না। বিদ্যা আর মনোজের মা উদাস হয়ে যায়। ওরা ভেবেছিল আজ অবশেষে মনোজ ওদের হাতের খাবার খেয়ে খুশি হয়ে যাবে। পরের দিন সকালে বিদ্যা আর মনোজের মা ঘুম থেকে ওঠার আগেই মনোজ বেরিয়ে যায়। এখনো ওদের জাদুই মশলার গুণ দেখার জন্য 1 সপ্তাহ অপেক্ষা করতে হতো। রাতের অবশিষ্ট খাবার বিদ্যা নিজের প্রতিবেশীদের একটু একটু করে দিয়ে দেয়। বিদ্যা, এটা কোনো হোটেলের খাবার দিয়েছো তুমি? আমার বাচ্চারা তো নিজের আঙুল পর্যন্ত খেয়ে নিচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, একদম। আমি তো এত সুস্বাদু খাবার আজ পর্যন্ত খাইনি বিদ্যা বোন। এটা কোনো হোটেলের নয়, আমার নিজের হাতের বানানো খাবার। আমার শুনবে, তুমি একটা হোটেল খুলে নাও, লোকেদের লাইন পড়ে যাবে। একদম খুলেই ফেলো হোটেল বিদ্যা, গ্রামবাসী হাত চেটে খাবে তোমার খাবার। বিদ্যা খুশি হয়ে নিজের শাশুড়িকে সব কথা বলতে আসে। দুজনে হাসতে হাসতে কথা বলতে থাকে। এখন বিদ্যা যখনই খাবার বানাতো, পুরো গ্রাম তার গন্ধে খুশি হয়ে যেত। কত লোক ওর বাড়িতে খাবারের স্বাদ নিতে আসতো আর সবাই এটাই বলতো যে ওর একটা হোটেল খোলা উচিত। অবশেষে শাশুড়ি বৌমা ভাবলো যে ঘরের বাইরে একটা ছোট্ট দোকান দিতে পারে। ওরা 2 দিনের মধ্যেই একটা দোকান খুলে ফেললো আর দোকানে গ্রামবাসীদের লাইন লাগতে শুরু করলো। মা, মনোজ গিয়েছে 1 সপ্তাহ হয়ে গেল, আজ ফিরে আসছেও, আমাদের হাতের খাবার খাবে আর কত খুশি হয়ে যাবে। আমি তো ওনার জন্য কত অপেক্ষায় বসে আছি। হ্যাঁ বৌমা, আমিও সেই সময়ের অপেক্ষায় আছি যখন মনোজ ঘরে ফিরবে আর খাবার খেয়ে তোমার প্রশংসা করবে। মনোজ ফিরে আসে আর কাঁদতে শুরু করে। বিদ্যা আর মনোজের মা ওর দিকে তাকিয়ে থাকে। তারপর মনোজ কিছুক্ষণ পরে কথা বলতে শুরু করে। আমায় ক্ষমা করে দাও বিদ্যা, মা, আমায় ক্ষমা করে দাও। কি হয়েছে তোমার? তুমি কেন ক্ষমা চাইছো? বাবা, কি হয়ে গেছে? মা, বিদ্যা, আমি কোনো ব্যবসার কাজে নয়, বরং প্রিয়াঙ্কার সাথে লুকিয়ে বিয়ে করতে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে ওর সাথে 1 সপ্তাহ থাকবো আর তারপর আমরা কোথাও দূরে গিয়ে বিয়ে করে নেব। নির্লজ্জ, তুই এমন ভাবলি বা কি করে? ওই প্রিয়াঙ্কা আমাকে ভালো খাবার খাওয়ানোর নামে সকাল দুপুর সন্ধ্যায় হোটেল থেকে খাবার আনিয়ে আনিয়ে আমার পুরো ব্যাগ খালি করে দিয়েছে। আমার শরীরও খারাপ হয়ে যায়, তবুও আমাকে একবারও ঘরের খাবার খাওয়ায়নি। মা, আমি ওর সাথে 7 দিন ধরে নিরাশ হয়ে গেছি। আমায় ক্ষমা করে দাও বিদ্যা। আমরা ক্ষমা করব না। তুই কি ভেবেছিলি যে তুই যা খুশি করবি আর আমরা চুপচাপ তোকে ক্ষমা করে দেব? বিদ্যা কিছু না বলে শুধু কাঁদতে কাঁদতে দুজনের কথা শুনছিল। কিছুক্ষণ পর বিদ্যা বলল, আমি তোমার জন্য কি কি না করেছি মনোজ, আর তুমি এত সহজেই অন্য কাউকে বিয়ে করার কথা ভেবে নিলে। আমি আর কখনো তোমার রান্নার নিন্দা করব না বিদ্যা, শুধু আমার একবারের মতো ক্ষমা করে দাও। বিদ্যা আর মনোজের মা মনোজকে ধাক্কা মেরে ঘর থেকে বার করে দিল। আর যেতে যেতে মনোজ নিজের ঘরের বাইরের খাবারের দোকান লোকের লাইন দেখে অবাক হয়ে গেল। মনোজ নিজের বাড়ির সামনের দোকানের লাইন দেখে খাবার খাওয়ার কথা ভাবল আর খাবার খেয়ে অবাক হয়ে গেল। এই খাবার যে ওর বউ বানিয়েছিল তা যে কোনো হোটেলের খাবারের থেকে ভালো ছিল। বিদ্যা আর ওর শাশুড়ি একসাথে এই জাদুই মশলার সাহায্যে গ্রামের অনেক বড় হোটেলের মালিক হয়ে গেল। আর মনোজ শহরে একা একা কোথাও বসে নিজের কপালকে দোষ দিতে থাকলো।
সুনীল আর আসিফ দুজনে বন্ধু ছিল। ওরা দুজনে একই গ্রামে থাকতো। ওরা একসাথে বাঁশ কাটতে যেত। আমাদের জঙ্গলের পেছনের দিকে যাওয়া উচিত। ওখানে অনেক বড় বড় বাঁশ গাছ আছে। কিন্তু ওখানে যেতে আমাদের নদী পার করে যেতে হবে। কিন্তু আসার সময় যদি নদীতে স্রোত বেশি থাকে তাহলে ফিরবো কেমন করে? আমরা তখনই ওই দিকে যাব যখন নদীর স্রোত কম থাকবে, আর তাড়াতাড়ি বাঁশ কেটে ফিরে আসব। বেশি লম্বা বাঁশ হলে বেশি পয়সা পাবো, সেটা ভাবো। এটাও ঠিক, তাহলে কালকেই যাব। পরের দিন আসিফ আর সুনীল জঙ্গলের পেছনের দিকে পৌঁছলো। এখানে কত মোটা মোটা বাঁশ আছে, আর লম্বাও। ব্যবসায়ীরা এগুলোর খুব ভালো দাম দেবে। হ্যাঁ, ভালো বাঁশ পেয়ে দুজনেই খুব খুশি হলো। ওরা বাঁশগুলো নিজেদের গ্রামে নিয়ে গেল। বাবা, অনেক দিন পর এমন লম্বা বাঁশ দেখলাম। এখন এগুলো দামও ভালো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বাঁশ 200 টাকা। তোমরা দুজন 5টা বাঁশ নিয়ে এসেছো, মোট হলো 1000। 1000 পেয়ে দুজন খুব খুশি হলো। টাকা দুজনে নিজেদের মধ্যে ভাগ করে নিল। রোজ ছোট ছোট বাঁশে 300 টাকা রোজগার হতো, আজকে 500 টাকা। এবার তো আমরা জঙ্গলের পেছনের দিকেই যাব। হ্যাঁ, সেদিন থেকে ওরা দুজন নদী পার করে বাঁশ নিয়ে আসতো, আর ব্যবসায়ীও ওদের ভালো টাকা দিত। একদিন সকালে দুই বন্ধু যাওয়ার জন্য রওনা হচ্ছিল। ভাই, মা বলছিল বাজার থেকে চাল আর মশলা আনতে হবে, আর আমাকে পনিরও নিতে হবে। তাহলে চলো আগে বাজারে যাই, তারপর সেইখান থেকে নদীর পাড়ে যাব। হ্যাঁ, দুটো কাজ একসাথে হয়ে যাবে। দুজনে বাজার পৌঁছলো, আর ওদের যা যা জিনিস দরকার ছিল ওরা কিনে নিল। দেখো ভাই, কি টাটকা পনির পেয়েছি। আজকে রাতে তো আমার নিমন্ত্রণ, আমিও আসবো খেতে। চলে এসো, আমি কখনো বারণ করেছি নাকি? চলো এবার নদীর পাড়ে যাই, বাঁশ কেটে বিক্রিও তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ। তারপর ওরা জঙ্গলের দিকে রওনা দিল। প্রতিদিনের মতো ওরা নদী পার করে তারপর জঙ্গলে পৌঁছে গেল আর বাঁশ কাটতে লাগলো। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত, নদীতে জল বেড়ে যাবে। হ্যাঁ, শুধু আর একটা বাঁশ কেটে নি। হ্যাঁ, বৃষ্টি আরো জোরে শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ওদের বাঁশ কাটা হয়ে গেল। তারপর ওরা বাঁশ নিয়ে নদীর দিকে রওনা দিল। ওদিকে নদীর জল অনেক বেড়ে গেছিল। নদীতে তো জল বেড়ে গেছে ভাই, এত স্রোতে নদী পার করা সুরক্ষিত নয়। হ্যাঁ, আমরা কিছুক্ষণ জঙ্গলে অপেক্ষা করি। হ্যাঁ, ওই দিকে যে গুহাটা আছে না, সেখানে অপেক্ষা করি গিয়ে। দুজনে মিলে গুহার দিকে চলে গেল। গুহায় আগে থেকেই কিছু শুকনো কাঠ ছিল। এইগুলো জ্বালিয়ে দিই, একটু গরম হবে। আসিফ যে জিনিসগুলো কিনেছিল সেখানে ম্যাচ বক্সও ছিল। আসিফ ওই শুকনো কাঠে আগুন জ্বালিয়ে দিল, আর দুই বন্ধু আগুন পোহাতে লাগলো। খুব খিদে পেয়েছে ভাই আমারও। শোন, আমরা কিছু বানিয়ে নিই। এমনিতে কিছু জিনিস তো আমাদের কাছে আছেই, কিন্তু আমরা কি করে বানাবো? আমাদের কাছে বাসন তো নেই। তখনই আসিফের নজর পড়ল বাঁশের ওপর। আমাদের কাছে বাঁশ তো আছে, বাঁশের ভেতরে খাবার বানাতে পারবো। কিভাবে? তুমি বাম্বু বিরিয়ানির কথা শোনোনি? না, বাম্বুতে বিরিয়ানি আবার হয় নাকি? কিন্তু আমাদের কাছে মাংস কোথায়? মাংস নেই তো কি হয়েছে, আমাদের কাছে পনির তো আছে। পনির বিরিয়ানি খেয়ে নেব। কিন্তু কি করে? তুমি শুধু দেখো। আসিফ দুটো বাঁশের টুকরো কাটলো। ওর কাছে যে চাল ছিল ধুয়ে নিল। বাঁশের ভেতরে চাল, মশলা, জল, লবণ আর পনির দিয়ে দিল। তারপর বাঁশের একদিকে গাছের পাতা ভরে বাঁশের মুখ বন্ধ করে দিল। তারপর সব জিনিসগুলো ভালো করে নেড়ে জ্বলন্ত আগুনে রেখে দিল।
এবার ব্যাস 20 মিনিটে আমাদের বাম্বু বিরিয়ানি তৈরি হয়ে যাবে। দেখা যাক। বাম্বু ভালো করে আগুনে পুড়তে লাগলো। তারপর যখন বাম্বু একেবারে ভালো করে পুড়ে গেল, তখনই খুব সুন্দর একটা গন্ধ গুহাতে পড়ে গেল। মনে হচ্ছে বিরিয়ানি তৈরি হয়ে গেছে ভাই। আসিফ ওই বাম্বু বাইরে বের করলো আর দুটো কলা পাতা পেতে নিল। আর যখনই বাম্বু একটু ঠান্ডা হলো, তখন বিরিয়ানি কলা পাতায় বার করে নিল। দেখতে তো খুব সুন্দর হয়েছে। এমন যেই হোক, খিদে তো পেয়েছে, খেয়ে নিই আগে, চলো। দুজনে বিরিয়ানি মুখে দিল আর দুজনে মন্ত্রমুগ্ধ হয়ে গেল। তারপর দুজনে খুব মজা করে বিরিয়ানি খেতে লাগলো। ভাই, তুমি এত ভালো বাম্বু বিরিয়ানি বানাও যে কিছু বলার নেই। ধন্যবাদ। তোমার তো বিরিয়ানি বিক্রি করা উচিত বন্ধু। সেটা না করে কেন পরিশ্রম করছিস? এই বিরিয়ানির বিখ্যাত হতে সময় লাগবে না। সত্যি? হ্যাঁ, তুমি যদি রাজি থাকো তাহলে একসাথে ধাবা খুলে ফেলি। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। যখন বৃষ্টি বন্ধ হলো, নদীর জল কমে গেল, তখন দুই বন্ধু সমস্ত বাঁশ নিয়ে গ্রামে ফিরে এলো। কিন্তু আজ ওরা বাঁশ বিক্রি করলো না। পরের দিন আসিফ আর সুনীল গ্রামের মোড়ে নিজেদের দোকান খুলল। গ্রামবাসী অবাক হয়ে দেখছিল যে ওরা বাঁশের ভেতর কি বিক্রি করছে। আরে ভাই, এগুলো কি? এগুলো বাম্বু বিরিয়ানি কাকা, পনিরের। বাম্বু বিরিয়ানি? আমাকেও তো একটু খাওয়াও। গ্রামের লোক এই প্রথমবার বাম্বু বিরিয়ানি চেখে দেখল। আরে বাহ, কি দারুণ স্বাদ আসিফ ভাই। এইরকম বিরিয়ানি সারা জীবনে খাইনি, খুব ভালো লাগলো। আসিফ আর সুনীলের বাম্বু বিরিয়ানি গ্রামে বিখ্যাত হয়ে গেল। গ্রাহক ভিড় করে দাঁড়িয়ে বাম্বু বিরিয়ানি খেতে লাগলো। আসিফ আর সুনীলের রোজগার অনেক গুণ বেড়ে গেল। তারপর আর কি, সুনীল আর আসিফ মজদুরি ছেড়ে বাম্বু বিরিয়ানি বিক্রি করতে শুরু করে দিল। ওরা দিন রাত 4 গুণ উন্নতি করতে লাগলো। অনেক দূর দূর থেকে লোক বাম্বু বিরিয়ানি খেতে আসতো। আর দেখতে দেখতে ওদের গ্রামে একটা বড় হোটেল খুলে গেল আর দুজন অনেক বড় লোক হয়ে গেল। কোনোদিনও ভাবিনি যে এইসবও হতে পারে। আমিও কোনোদিন ভাবিনি ভাই, সেদিন আমাদের ভাগ্য বদলে দিতেই বৃষ্টি নেমেছিল। হ্যাঁ, সেদিন বৃষ্টি না হলে আমরা ফেঁসে যেতাম না, আর কোনোদিন বাম্বু বিরিয়ানিও বানাতাম না। ভাই, এসব আগে থেকেই লেখা ছিল। বিধাতা আগে থেকেই সবার জন্য ভাগ্য লিখে দেয়। আমরা তো শুধু পুতুল, ভগবানের দেখানো রাস্তায় শুধু হাঁটি। হ্যাঁ, একদম তাই। বাম্বু বিরিয়ানি আসিফ আর সুনীলের কপাল বদলে দিল। ওরা দুজনে জীবনের অনেক বড় ব্যাপার বুঝতে পারল। বিপদে পড়লেই জীবনে নতুন পথ খুঁজে পাওয়া যায়, আর ভাগ্য কবে বদলে যাবে সেটা বলা যায় না।